সারা দেশে 500-র অধিক আওয়ামী লীগ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছে। 24শে মার্চ শেখ হাসিনা ফিরবে। একটার পর একটা আদালত কক্ষে উচ্চারিত হচ্ছে একটি শব্দ, জামিন মঞ্জুর। ঢাকার আসল রিমোট কন্ট্রোল এখন আর বিএনপির হাতে নেই। এদিকে আজ সারা দেশে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছে। শেখ হাসিনা 26শে মার্চ দেশে আসবে, এই নিয়ে আওয়ামী লীগ কর্মীরা আজ রাতে রাজপথে নেমেছে। লাইভ কনফারেন্সের মাধ্যমে দেশে ফেরার তারিখ ঘোষণা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, আগামী 26শে মার্চ 2026 তারিখে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। উক্ত লাইভ কনফারেন্সে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলীয় কার্যক্রম জোরদারের জন্য বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করেন। বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে বাংলাদেশে এক বিরল দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ এক বিরল অধ্যায় প্রবেশ করেছে, ইতিহাসের এক জঘন্যতম অধ্যায় প্রবেশ করেছে বাংলাদেশ। বাংলাদেশে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ড্রাস্টিক্যালি ডিটেরিয়েট হয়েছে। অন্তর্বর্তী সরকারকে নিয়ে ফাঁস হলো বড় সত্য, যা কাঁপিয়ে দিচ্ছে নেট দুনিয়া। আওয়ামী লীগ নিয়ে একটা সাংঘাতিক পরিবর্তন, দারুণ একটা পরিবর্তন চোখে ধরা পড়েছে এবং এই পরিবর্তনটা নিয়ে আপনাদের সামনে আলাপ করা। আওয়ামী লীগ অফিস খুলছে, আওয়ামী লীগের জামিন হচ্ছে। এই পাটলা নাহিদ, সার্ভিস আলম, মলম হাসনাতরা বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। জুলাই সনদ যদি বাতিল হয়, গণভোট যদি বাতিল হয়, আমরা আন্দোলন নামবো আবার। 26শে মার্চ আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরবে, সবার সামনে ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। একদিকে শেখ হাসিনা 26শে মার্চ দেশে আসবে, এইটা নিয়ে দেশ উত্তাল হয়েছে। অন্যদিকে আজকে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর মুক্তি পেয়েছে সারা দেশে, এই নিয়ে আরো উত্তাল হয়েছে দেশ। দর্শক শ্রোতা, আপনারা জানেন এই মুহূর্তে বিএনপি যখন ক্ষমতায় এসেছে, বিএনপি এসেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে দেশে আনার চেষ্টা করতেছে এবং শেখ হাসিনা তার নিজের মুখে 26শে মার্চ যে ফিরে আসবে এবং আওয়ামী লীগ রাজপথে নামবে, সেইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। 26 ও 27 ফেব্রুয়ারি 2026 বরিশাল, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, কক্সবাজার একটার পর একটা আদালত কক্ষে উচ্চারিত হচ্ছে একটি শব্দ, জামিন মঞ্জুর। বরিশালে সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ, জেলা সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস জামিন পান। নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি আইনি প্রক্রিয়ায় স্বস্তি পাচ্ছেন। কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের পরিবারের সদস্যদের মামলায় গতি কমে গেছে। এই নামগুলো শুধু ব্যক্তি নয়, এরা প্রতীক। এমনকি কক্সবাজারের আব্দুর রহমান বদিও জামিন পেয়ে। ভাবুন তো, যে দলটিকে আপনি ভেবেছিলেন রাজনৈতিক মানচিত্র থেকে প্রায় মুছে গেছে, সেই দলের কার্যালয় একে একে খুলছে। 1টা, 10টা, 50টা, এখন পর্যন্ত 72টি কার্যালয়। আর জেলখানা থেকে বের হচ্ছেন একের পর এক নেতা। এটা কি বিচারিক স্বাভাবিকতা, নাকি বাংলাদেশের রাজনীতিতে নীরব এক রিভার্স গিয়ার? আদালতের যুক্তি পরিষ্কার, চার্জশিট দুর্বল, সুনির্দিষ্ট প্রমাণ নেই। 5 আগস্ট পরবর্তী আবেগী গণমামলা আদালতের কাঠগড়ায় টিকছে না। আইনের ভাষায় এটি স্বাভাবিক, কিন্তু রাজনীতির ভাষায় এটিকে বলা যায় মুড চেঞ্জ। 72টি কার্যালয় খুলে নীরব প্রত্যাবর্তন আওয়ামী লীগের। একসময় তালাবদ্ধ ছিল যে অফিসগুলো, জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের 72টি কার্যালয় খুলে গেছে। রাজনীতিতে কার্যালয় মানে শুধু ভবন নয়, এটা সংগঠন পুনর্গঠন, মাঠ দখল, বার্তা দেওয়া। আর সেই বার্তাটি কি? আমরা আছি, ছিলাম আর থাকব। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনা পরিষ্কার, জামিন পেলেও মাঠে নামলে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার বা শন অ্যারেস্ট দেখাতে হবে। অর্থাৎ প্রশাসন পুরোপুরি নরম নয়। কিন্তু প্রশ্ন উঠছে, যদি আদালত বারবার জামিন দেয়, তবে প্রশাসনিক কড়াকড়ি কতদিন টিকবে? এখানেই তৈরি হচ্ছে দ্বিমুখী বাস্তবতা। আদালত বলছে সুসংগঠিত প্রমাণ নেই, জামিন দিচ্ছি। এদিকে প্রশাসন বলছে সক্রিয় হলে আবার গ্রেপ্তার। আর রাজনীতি বলছে পর্দার আড়ালে কিছু চলছে কি? এদিকে রাজনীতির পাড়ায় সমঝোতার গুঞ্জন। সাধারণ মানুষের মধ্যে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, বিএনপি কি কৌশলগতভাবে আওয়ামী লীগের আংশিক পুনরুত্থান মেনে নিচ্ছে? ধারণা দুটি কাজ করতে পারে এক্ষেত্রে। অন্তর্বর্তী সরকার ও বড় দলগুলো হয়তো ভাবছে সম্পূর্ণ নির্মূলের রাজনীতি অস্থিতিশীলতা বাড়ায়। অপরদিকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে বড় দলকে পুরোপুরি বাইরে রাখা যায় না। কিন্তু বিএনপির কর্মীরা কি এই বাস্তববাদ মেনে নিচ্ছে? এখন আসি মূল প্রশ্নে, বিএনপি কি ভালো করছে না নিজের পায়ে কুড়াল মারছে? বিশ্লেষকরা বলছেন মাঠের সমীকরণ বদলে যাবে যদি আওয়ামী লীগ নেতারা মাঠে ফিরতে পারেন। তবে বিএনপির একক আধিপত্যের স্বপ্ন ভেঙে যাবে। আর প্রতিদ্বন্দ্বিতা মানে ভোট বিভাজন, কর্মীদের মনেও মানসিক আঘাত। 15 বছর জেল জুলুম সহ্য করা কর্মীরা যদি দেখেন প্রতিপক্ষ জামিনে বেরিয়ে সংগঠিত হচ্ছে, তবে হতাশা তৈরি হতে পারে। রাজপথের রাজনীতি আবেগে চলে, হতাশ কর্মী মানে দুর্বল সংগঠন। তবে কিন্তু উল্টো দিকটাও আছে। বিএনপি কি বুঝে গেছে সম্পূর্ণ দমন নীতি আন্তর্জাতিক চাপ বাড়াবে?
মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে গণগ্রেপ্তার এবং শোন অ্যারেস্টের সমালোচনা করছে। আন্তর্জাতিক নজরদারির মধ্যে নির্বাচন করতে হলে আইনি স্বাভাবিকতা দেখানো দরকার। এই হিসেবে দেখলে আওয়ামী লীগের জামিন বিএনপির জন্য রাজনৈতিক ঢালও হতে পারে। তারা বলতে পারবে, দেখুন বিচার ব্যবস্থা স্বাধীন। আওয়ামী লীগ নেতাদের মুক্তি সমাজে 3 ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে। প্রথমত, সমর্থকদের উল্লাস, তারা মনে করছে সময় বদলাচ্ছে, সুদিন আসছে। দ্বিতীয়ত, বিরোধীদের ক্ষোভ, তারা এটিকে ডিল ভাবছে। আর শেষ ভাগে নিরপেক্ষদের সংশয়, তারা স্থিতিশীলতা চায় কিন্তু অস্থিরতার গন্ধ পাচ্ছে। রাজনৈতিকভাবে দমন যত দীর্ঘ হয়, প্রত্যাবর্তন তত নাটকীয় হয়। বাংলাদেশ কি সেই নাটকীয় প্রত্যাবর্তনের পথে? আইনি লড়াই এখনো আদালতে, কিন্তু রাজনীতি কখনো কেবল আদালতে সীমাবদ্ধ থাকে না। যদি মাঠে 2 বড় দল সমান শক্তিতে নামে, তবে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তবে আরেকটি সম্ভাবনাও আছে, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতির নতুন ভারসাম্য। বিএনপি কি ভুল করছে, নাকি তারা দীর্ঘমেয়াদে একটি বৈধতা নির্ভর রাজনৈতিক পরিবেশ তৈরি করছে, নাকি জামায়াতের উত্থানকে রোধ করতে চাইছে? ঢাকা শহরের সন্ধ্যার আকাশ তখন আবছা অন্ধকারে ঢাকা। সংসদ ভবনের সামনে হাজারো মানুষের ভিড়, বাতাসে উঠছে বিজয় রেণু। কিন্তু এই বিজয়ের আনন্দ মিছিলের থেকেও কিছু মানুষ হাসছে না, তারা বরং ভয় পাচ্ছে। কারণ খবরের কাগজে বড় বড় হেডলাইন হয়েছে, বিএনপি পেয়েছে 212টি আসন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গেম ওভার, বিএনপি জিতে গেছে। কিন্তু না, আসল খেলাটা তো কেবল শুরু হলো। কারণ এই 212 আসনের আড়ালে লুকিয়ে আছে এমন এক সংখ্যা যা বাংলাদেশের গত 53 বছরের ইতিহাসকে এক নিমিষে বদলে দিয়েছে। সেই সংখ্যাটি হলো 68। জামায়াত ইসলামী পেয়েছে 68টি আসন। বিএনপি যখন ক্ষমতায়, তখন তাদেরই জোটসঙ্গী বা মিত্র শক্তি কিভাবে তাদের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়ালো? কেন আন্তর্জাতিক মিডিয়া বলছে ঢাকার আসল রিমোট কন্ট্রোল এখন আর বিএনপির হাতে নেই? আজকের ভিডিওতে আমরা সেই অদৃশ্য সমীকরণের ব্যবচ্ছেদ করব, যা আপনাকে ভাবতে বাধ্য করবে আগামী দিনের বাংলাদেশ আসলে কার দখলে যাচ্ছে। বিএনপির 212 আসনের বিশাল জয়ে কর্মীরা আত্মবিশ্বাসে টগবগ করছে। শহর জুড়ে নতুনের আবাহন। কিন্তু সংসদ ভবনের বাম পাশের গাছতলায় দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রবীণ সাংবাদিকের কপালে চিন্তার ভাঁজ। তারা ফিসফিস করে যা বলছেন তা আতকে ওঠার মতো। তারা বলছেন, আজকের হেডলাইন বিএনপি নয়, আজকের হেডলাইন তারেক রহমানও নয়, আজকের আসল খবর জামায়াত ইসলামী। কেন? কারণ 68টি আসন নিয়ে সংসদে বিরোধী দলের আসনে বসা জামায়াত এখন আর কোনো ফেলনা শক্তি নয়। আজানের শুরু যখন ভেসে আসলো, তখন পুরো শহর যেন এক অজানা আশঙ্কায় নিশ্চুপ হয়ে গেল। মনে হলো প্রকৃতিও বলছে বাংলাদেশে এক নতুন রাজনীতির খেলা শুরু হতে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে যখন দেশি মিডিয়া বিএনপির জয়গান গাইতে ব্যস্ত, তখন আন্তর্জাতিক মিডিয়া কি বলছে জানেন? তাদের বিশ্লেষণ শুনলে আপনার পিলে চমকে যাবে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান খুব রহস্যময় এক শিরোনাম করছে। তারা লিখেছে, বাংলাদেশের মডারেট বা উদারপন্থীরা এখন আতঙ্কে। জামায়াতের এই ফিরে আসা কোনো সাধারণ ভূমিকম্প নয়, অর্থাৎ তারা এটাকে রাজনৈতিক সুনামি হিসেবে দেখছে। অন্যদিকে রয়টার্স জানুয়ারি মাসে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে তারা পরিষ্কার বলেছিল, জামায়াত আর আগের সেই সনাতন ধারায় নেই। তারা এখন নিজেদের মডারেট বা সহনশীল সংস্করণ হিসেবে পুনর্গঠন করেছে। তারা হিন্দু প্রার্থী দিয়েছে, নারী মুখের উপর জোর দিয়েছে, আর ধর্মের চেয়ে বেশি কথা বলছে উন্নয়ন নিয়ে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই 68টি আসন মানে শুধু সংসদে 68টির মাথা নয়, এটি হলো একটি বিশাল জাতীয় নেটওয়ার্কের জেগে ওঠা। এমনকি আমেরিকার প্রভাবশালী গণমাধ্যম এনপিআর যা বলেছে তা আরও গভীর। তারা বলছে, জামায়াতের এই উত্থান কোনো হুমকি নয়, বরং এটি একটি রাজনৈতিক অনিবার্যতা বা পলিটিক্যাল ইনভিটেবিলিটি। তার মানে বিদেশিরা মেনেই নিয়েছে যে জামায়াত আজ ক্ষমতায় নেই ঠিকই, কিন্তু ক্ষমতা রাজপথ তাদের জন্য পথ খুলে গেছে। আর এই পথটা কে খুলে দিয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 2024 সালের জুলাই মাসে, সেই উত্তাল দিনগুলোতে। আপনাদের মনে আছে নিশ্চয়, জুলাই আন্দোলনের সময় রাজপথের চিত্রটা কেমন ছিল। যখন পুলিশের বুলেটের সামনে ছাত্ররা দিশেহারা, যখন বৃষ্টির মধ্যে টিয়ার শেলের ধোঁয়ায় বিশ্ববিদ্যালয়গুলো আচ্ছন্ন, তখন রাজপথে সবচেয়ে সুশৃঙ্খল এবং মারমুখী অবস্থানে কারা ছিল? ফিরে আসি জুলাইয়ের সেই দিনগুলোতে। হাজারো কর্মী, পিঠে শুধু একটা ব্যাগ, হাতে লাঠি আর বুকে অদম্য সাহস নিয়ে তারা রাজপথে নেমেছিল। বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে বাংলাদেশে এক বিরল দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ এক বিরল অধ্যায় প্রবেশ করেছে। ইতিহাসের এক জঘন্যতম অধ্যায় প্রবেশ করেছে বাংলাদেশ। বাংলাদেশে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ড্রাস্টিক্যালি ডেটোরিয়েট হচ্ছে। চারদিকে অন্ধকার দেখা যাচ্ছে। একদিকে সরকারের মন্ত্রী বলছে যে ট্যাক্স বাড়ানো হবে, যার ফলে জনগণের নাবিশ্বাস উঠবে, এর মানে ভয়ানক ঊর্ধ্বগতি হবে দ্রব্যমূল্যের। অন্যদিকে বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে লোডশেডিং এ থাকা ভালো, অতএব লোডশেডিং অপেক্ষা করছে। আর এখনকার বাচ্চা তো
বিদ্যুৎবিহীন থাকতে পারে না, তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এখনকার ফ্ল্যাটগুলো এগুলো যে সবসময় বিদ্যুৎ থাকবে এভাবেই সাজানো হয়েছে, তো তাতে এক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। ধর্ষণ, চাঁদাবাজি, এমন কোনো সামাজিক অপরাধ নেই যেটা পারছে না। আর এই অপরাধগুলো মূলত ক্ষমতার সাথে সম্পর্কিত। বিএনপির ক্ষমতা এসেছে, যার ফলে ধর্ষণ করে হত্যা করছে, মেম্বার সালিসি করে মিটিয়ে দিচ্ছে, কিন্তু আবার একই কাজ ঘটাচ্ছে। এটা অল অ্যাবাউট রিলেটেড টু পাওয়ার। কিন্তু নাটকীয়ভাবে বিএনপির এই যাচ্ছে তাই করা, এগুলো ব্যর্থ করে দিচ্ছে শিবির বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে, ডাকসু দাঁড়িয়ে গেছে। এখন পর্যন্ত বিএনপি সরকার যতটা ভয় পেয়েছে এবং তাদের এই বেপরোয়া নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছে, যতটুকু, এটা কাঙ্ক্ষিত নয় এবং এটা পারবে না, এটা সম্ভব নয়। কারণ সরকারের মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেন এবং মন্ত্রীরা তারা প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, 59% ঋণ খেলাপি, এরা কি ভালো কাজ করবে? এরা কি নিয়ন্ত্রণ করবে? এরা নিজেরাই তো ভালো না, এরা নিজেরাই তো দুর্নীতি করে, এরাই তো এইসব সন্ত্রাসীদের পালে, গ্রুপ ভারী করার জন্য এদেরকে রাখে। তো এই জন্যে এরা পারবে না। তবে যতটুকু চেষ্টা করছে এটা শিবির এবং ডাকসুর চাপে পড়ে। শিবির কঠিন টাইটের উপর রাখছে এই সরকারকে, যার ফলে বিএনপির অনেক চেষ্টায় ব্যর্থ হয়ে যাবে। কারণ শিবির জেগে উঠবে, শিবির প্রতিবাদের ঝড় তুলবে। শিবির কাউকে ভয় পায় না। জামাত আন্ডারস্ট্যান্ডিং এ গেলেও শিবির আন্ডারস্ট্যান্ডিং এ যায় না এবং যাবে না। শিবির কি পারে এটা বুঝতে হলে একটু জুলাই আগস্টে ঘুরে আসেন 24 সালের। হাসিনাকে কিভাবে কি করেছিল? ভিপি নূরকে ভিপি বানিয়েছিল শিবির। ছাত্র শক্তি টাকা পয়সা দিয়ে সিস্টেম করে জনবল দিয়ে তৈরি করেছিল শিবির। পুরো লজিস্টিক সাপোর্ট দিয়ে এক পর্যায়ে শিবির পর্দার অন্তরালে থেকে, গুপ্ত থেকে সাধারণ শিক্ষার্থীদের নামে আন্দোলন ছড়িয়ে পড়লো, জনগণ রাজপথে নেমে পড়লো, হাসিনা জয় বাংলা হয়ে গেল। শিবির কি এটা বুঝতে আর কিছু দরকার নেই। 21শ শতাব্দীর শ্রেষ্ঠ গোয়েন্দা শিবির, 21শ শতাব্দীর শ্রেষ্ঠ বীর শিবির পর্দার অন্তরালে থেকে কি করতে পারে? আমি জাস্ট কয়েকটা কথা বললাম। ভিপি নূরকে ভিপি বানিয়েছে পর্দার অন্তরালে থেকে, ছাত্র শক্তি বানিয়েছে, হাসিনা পতন ঘটিয়েছে। অতএব এই বিএনপি যদি কাউকে ভয় পায়, শুধু শিবিরকে ভয় পাবে। এবং এই জন্য বিএনপির অনেক কাজ ব্যর্থ হবে, বিএনপির অনেক অপকর্ম চেষ্টা ব্যর্থ হবে। এটা ভালো। এরকম শিবিরের মতো আরো কয়েকটা শক্তি থাকলে ক্ষমতায় যারাই আসতো তারা ভালো কাজ করতে বাধ্য হতো। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্বেগ প্রকাশ। শিবির রাজপথে আছে, মহিলা জামাতও আছে, ডাকসু আছে, আবার বিবৃতিতে আছে। জামাতের বিবৃতি বিএনপি ভয় পায় না, কিন্তু শিবিরের বিবৃতি বিএনপি সরকার ভয় পায়। এবং তারেক রহমানের এই চেয়ারে বসা, কোন চেয়ার থেকে কোন চেয়ারে গেছে, এটা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়। আওয়ামী লীগ নিয়ে একটা সাংঘাতিক পরিবর্তন, দারুণ একটা পরিবর্তন চোখে ধরা পড়েছে এবং এই পরিবর্তনটা নিয়ে আপনাদের সামনে আলাপ করা। আওয়ামী লীগ অফিস খুলছে, আওয়ামী লীগের জামিন হচ্ছে, আওয়ামী লীগ যথারীতি রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগকে নিয়ে এনসিপি জামাতে ইসলামী রিভিউ করবে, এটা স্বাভাবিক। বিএনপি কিভাবে ডিল করবে, বিএনপির ডিলিং এর কৌশলটা কি হবে, একেবারে ওপেন খাঁচা ছেড়ে দিবে না খাঁচা খুলে, আবার কিভাবে নিজেদের কাঁধে অন্তর্বর্তীকালীন সরকারের মতো দোষ আনবে না, এরকম নানান আলাপ সালাপ আছে। এবং এইসব আলাপের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার যে আওয়ামী লীগ খুব সহজেই, যে হঠাৎ করেই একেবারে ঢোল বাজিয়ে ঈদের দিনের মতন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে আর হই হই করে আওয়ামী লীগ মিছিল নিয়ে নেমে পড়ছে, ব্যাপারটা এরকম হবে না। এমনি একইভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনিও খুব স্বাচ্ছন্দ্যে, খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশে ফিরবেন, এরকম সম্ভাবনার দিকটাও খুব কম মনে করা হয়। কিন্তু যেই ধরুন পরিবর্তনের কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশের মিডিয়ার মধ্যে প্রথম নামটা যদি বাংলা পত্রিকায় আসে সেটা হলো আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক যাই থাকুক, সেটা হলো প্রথম আলো। প্রথম আলো ডক্টর ইউনূসের সময়ে ওই যে দেবরের নাম মুখে আনা পাপ, আওয়ামী লীগের নাম মুখে আনা এবং আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের নিউজ প্রচার করা, এটা প্রথম আলোর জন্য এটা তারা স্বঘোষিত ভাবেও করেছিল, তারা নিজে থেকেও এটা করেছে। আবার তাদের উপরে ডক্টর ইউনূসের খড়গ হাত শফিকুল আলম, তার নিশ্চয়ই একটা ব্লেসিং ছিল। শফিকুল আলম প্রথম আলোতে অ্যাক্সেস কেমন ছিল এটা আমরা বুঝতে পারি। ফলে আওয়ামী লীগের নিউজ তো দূরের কথা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিউজ তো দূরের কথা, আওয়ামী লীগের কোন নেতার বক্তব্য প্রকাশ করা তো দূরের কথা, প্রথম আলো আওয়ামী লীগের ধারে কাছেই যেত না। আওয়ামী লীগ নিয়ে এক বছরের মধ্যে বহু কিছু ঘটেছে, কিন্তু এই ডক্টর ইউনূসের সময়ে আওয়ামী লীগের বেশ কিছু নিউজ আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম ধরে হোক আর বিশেষ সূত্রে হোক আমরা, অথবা আমরা ইন্টারভিউর মাধ্যমে হোক আমরা জানতে পেরেছি। কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় প্রথম আলো, আমি প্রথম আলোর নামটাই বেশি নিব, তারা আওয়ামী লীগের নাম নেই। এবার আওয়ামী লীগের নিউজ করেছে প্রথম আলো এবং সেই নিউজে আওয়ামী লীগের সেই পালিয়ে থাকা নেতা বলেন, পালিয়ে যাওয়া নেতা বলেন, দেশ থেকে নেতা বলেন, ভারত থাকা নেতাদের কমেন্ট যোগ করেছে, নামটা প্রকাশ করেনি কিন্তু কমেন্ট যোগ করেছে। এটা গত এক বছরের মধ্যে প্রথম আলোর প্রথম কারবার।
তারা বর্ণনা করেছেন যে হেডলাইনটা করেছিল এরকম যে নিষেধাজ্ঞার মধ্যে সক্রিয়তার ইঙ্গিত কি হিসাব করছে আওয়ামী লীগ, এরকম নানান কিছু বলেছেন। ভোটের পর 1 ডজনের বেশি দলীয় কার্যালয় খোলা হয়েছে, এখন কারাবন্দী নেতা কর্মীদের জামিন প্রক্রিয়ার দিকে নজর, সক্রিয়তায় দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে সবাই সবার মন্তব্য এখানে প্রকাশ করতেছে। আপনারা এই বিষয়গুলো নিয়ে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে এবং আওয়ামী লীগের যে বিভিন্ন ইস্যু এখানে আমরা দেখতে পাচ্ছি বা অনেক নেতাকর্মীদের মুক্তির বিষয়ে যে অনেক কথা হচ্ছে, এগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর সেক্ষেত্রে আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া দেখে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।